মাঝরাতে ঘুম ভেঙে দেখি নোটিফিকেশন বারে একটা মেসেজ। রাই, তোমার কি শরীর খারাপ? চমকাতে হবে, আনন্দিত হতে হবে, নাকি অভিমান করতে হবে তাৎক্ষণিক বুঝতে পারলাম না। দুর্বল আঙ্গুলগুলো চালিয়ে উত্তর দিলাম, না। কেন? সত্যি? তুমি ঠিক আছো তো? ওপাশের মানুষ তৈরিই ছিল যেন। পরপর সেকেন্ডের মাথায় আরও লিখল, কে জানে, আমার কেমন যেন একটা তুমি তুমি অসুখ হয়েছে। রায়না, এই অসুখের নামই কি ভালোবাসা? বিনিময়ে কোনো উত্তর দিতে ইচ্ছে হলো না। ফোন সুইচ অফ করে সরিয়ে রাখতে রাখতে টের পেলাম শীতের প্রকোপে বরফ হয়ে যাওয়া গাল দুটো বেয়ে নোনা উষ্ণতার চিকন ধারা গড়াচ্ছে। আমি তবে কাঁদছি? অনাকাঙ্ক্ষিত মানুষের কাছে ভীষণ আকাঙ্ক্ষিত বাক্যটা শোনার পর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কতদিনের অপেক্ষা ছিল আমার এই একটা মুহূর্তের জন্য। কতদিন জেনেও বুঝেও অব্যক্ত কথার দ্বিধায় পুড়ে সরে যাওয়ার চিন্তা করেছি এই মানুষটার থেকে। তা কি সে নিজেও জানে, নাকি আন্দাজ করতে পারে? পারিবারিকভাবে পাকা কথা হওয়ার পরেও কতদিন সম্পর্কটা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়েছে। ভাবতে গিয়ে ভেঙে পড়েছি। আমি আর আমার আল্লাহ ছাড়া বাইরের কেউ জানতে পারেনি, সেও না। অথচ লোকে বলে আমাদের মধ্যে সব ঠিকঠাক। শুরু না হওয়া সম্পর্কই নাকি এগিয়ে নিয়েছি আমরা অনেক দূর। আসলে আমি নিজেও জানি না আমাদের মধ্যে আদতে যা ছিল অথবা ছিল না তাকে কোন নাম আখ্যায়িত করা যায়। বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে ঠিক হয়ে যায় এমন কথা এতদিন শুনেই এসেছি। জানতাম না আমার বিয়েটাও এক বিয়ে বাড়িতে গিয়েই ফট করে ঠিক হয়ে যাবে, আর পাত্র বেরোবে মেজমামির লতিয়ে পাতিয়ে ভাসতে। ঘটনা হলো আমার প্রেজেন্ট পাস্ট ফিউচারের সিংহদুয়ারে দাঁড়ানো মূল চরিত্র মিস্টার জাওয়াদ ইব্রাহিমকে সর্বপ্রথম ছোট মামার বিয়েতে দেখে আমার ফুফুর ভারী পছন্দ হয়ে যায়। নিজের ছেলেমেয়েরা বিয়ের সময় পছন্দ অপছন্দ খেয়াল করেনি। যে যার মতো মনের মানুষ পেয়ে চটজলদি বিয়ে সেরেছে। এই নিয়ে ফুফু আম্মার ভারী দুঃখ। উপরে উপরে ছেলের বউদের মেনে নিলেও ভেতর থেকে উনি মোটেও তাদের দেখতে পারে না। এমনকি দেখতে না পারার কথাটা সুযোগ পেলে পারিবারিক আড্ডায় শক্ত গলায় বলারও চেষ্টা করেন বারবার। সাথে কাঁদো কাঁদো গলায় জেদি বাচ্চার মতো আবদার করেন, নিজের ছেলে মেয়েদের হয়নি তো কি হয়েছে, ভাই বোনের ছেলে মেয়েদের ঠিক বেছে বেছে মন মতো জীবনসঙ্গী এনে দেবেন। বাবার তরফের তেমন কেউ ওই সময়ে বিবাহযোগ্য ছিল না বলে সবাই মুখে মুখে প্রশ্রয় দিত বেচারিকে। ভাবতো মনের দুঃখ মিছে মিছে স্বপ্ন দেখে ভুলে যাক, কি আছে তাতে। কিন্তু কেউ ভাবতেও পারেনি তাদের ছোট্ট একটা প্রশ্রয় ফুফু আম্মার বাসনাকে হাওয়া দিয়ে দিয়ে পাকাপোক্ত করেছিল মনের ভেতরে, যার ফলাফল আমার উপর দিয়েই বর্তে গেল অতি সত্বর। আমি তখন অনার্স তৃতীয় বর্ষে উঠেছি সবে। পড়াশোনা, বাইরে যাওয়ার টুকটাক প্রিপারেশন এসব নিয়েই ব্যস্ত। আমি তো বটে, বাবা মারও এত দ্রুত বিয়ে শাদী দেবার কোনো পরিকল্পনা তো দূর দূর দূরান্ত পর্যন্ত ছিল না। উল্টো আমার রেজাল্ট, সেমিস্টারে সিজির তারতম্য এসব নিয়ে তাদের প্রেশার ওঠানামা করেছে নিয়মিত। এমনই এক অদ্ভুত মুহূর্তে গদগদ হয়ে সিভি টাঙিয়ে ফুফু আম্মা এলো আমার বিয়ের কথা ভাবতে। সত্যি বলতে শুরুতে আমরা একদমই বিশ্বাস করিনি, পরিবারের কেউই না। ভেবেছিলাম আমার মেজো মামার আকদের দাওয়াত খেয়ে নিজের ছেলেদের স্বেচ্ছাচারী বিয়ের স্মৃতিচারণ করে বেচারি বোধ হয় শকড হয়েছে, তাই না পারতে ভুলভাল বকছে। কিন্তু আমাদের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে সিভির পাশাপাশি যখন সরাসরি জাওয়াদের আম্মুর ফোন কল বাবার হাতে জোর জবরদস্তি ধরিয়ে দিলেন, বললেন, নে, হবু বেয়ানের সাথে আলাপচারিতা সেরে নে। তক্ষণই শুকনো বিষম খেয়ে সবাই নড়ে চড়ে বসল। 5 ভাইয়ের একটি মাত্র আদরের বোন, কোনোদিন মুখের উপর কেউ বারণ করেনি। বড় ভাই হিসেবে বাবাও তাই পারল না হটকারী কলটাকে ডিনাই করতে। কাচুমাচু করে একবার মার দিকে আড়ে তাকিয়ে ফোন কানে ঝড়ের মতো বেরিয়ে গেল লনে। আমি তো দূরে বসে রেগেই আগুন। গোল গোল চোখে ফুফু আম্মুর খবরদারি আর বাবার হেঁটে হেঁটে কথা বলা দেখে ফুঁসছি।
ইশারায় মাকে বোঝাচ্ছি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট নয়, খবরদার। কিন্তু মা বেচারিও বড্ড চমকে গেছে। কাকে কি বলবে, পরিস্থিতি কিভাবে সামলাবে, তারও মাথার উপর দিয়ে পিছলে গড়িয়ে যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ফুফু আম্মার জোরজারির ভাষা একমাত্র পাল্টে দিতে পারতো বাবা, তাই চাতকের মতো তৃষ্ণার্ত চোখে অপেক্ষা করছিলাম বাবার মনোভাব বোঝার। কিন্তু হলো শেষ পর্যন্ত তাই, যা সচরাচর হয়ে থাকে। ফুফু আম্মার জেদের উপর বাকি সব হার মেনে যায়। সেদিনও মিনিট 10 পর উৎফুল্ল বাবাকে দেখে যা বুঝার বুঝে নিলাম। নতুন করে কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। তবুও বাবা এগিয়ে এসে মাথার উপর হাত রেখে বললেন, মা, একবার দেখা কর শুধু, পছন্দ না হলে বাকিটা তোর ইচ্ছে। আমি সত্যিই মনে প্রাণে নতুন শুরুর জন্য একদমই তৈরি ছিলাম না। ওই মুহূর্তে যে কি ভয়ানক রাগ আর কান্না পাচ্ছিল, লিখে বোঝানো সম্ভব না। তবু ওসব বাইরে প্রকাশ করতে পারছিলাম না। অভিমানী চোখে একবার মা বাবার দিকে তাকিয়ে ফিরে গিয়েছিলাম নিজের ঘরে। ওদিকে ফুফুয়া মতো বেজায় খুশি, কোমরে আঁচল বেঁধে নাচতে নাচতে মিটিংয়ে বসে বসে গেলেন কবে কিভাবে পাত্রপক্ষকে ডাকা যায়, দাদু বাড়িতে ডাকবেন নাকি তার বাসায়, ইত্যাদি ইত্যাদি। এদিকে আমি কিন্তু নিশ্চিত এই ভুলভাল বিয়ের পরিকল্পনা কোনোভাবে সফল হতে দেব না। প্রয়োজনে ছেলের মুখের উপর বলবো, এই মুহূর্তে বিয়ের জন্য আমি তৈরি নই, অথবা আগ বাড়িয়ে বলে দিলাম তোমাকে আমার পছন্দ হয়নি। বেয়াদব ভেবে চলে যাবে তখনই। না দেখা পাত্রকে ভাগাতে কত বাহারি যে আমার পরিকল্পনা, অথচ আদতে তাই কিন্তু হলো যা হওয়ার কথা ছিল। সৃষ্টিকর্তা অনেক অনেক আগেই যা ভেবে রেখেছিলেন আমার জন্য, ফুফু আম্মাকে শুধু একটা মাধ্যম মানিয়ে জুড়ে দেবেন বলে সাজিয়ে রেখেছিলেন আমার জানার বাইরের জগতে। এক দেখায় মনে ধরে দেওয়া যাওয়ার মতো হ্যান্ডসাম আর ওয়েল ম্যানার্ড জাওয়াদ। ওর আউটলুক, মেপে মেপে কথা বলার ধরন যে কাউকে আকৃষ্ট করবে শুরুতে। যদিও আমার গম্ভীর লেগেছিল ভীষণ, কিন্তু ডিনাই করতে পারিনি। ওদিকে পরিবারের বাকি সদস্যদের তরফ থেকে মুগ্ধতার যে বিষয়টা তীব্র হয়েছিল, তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ফুফু আম্মারই। উনি লাফিয়ে লাফিয়ে রং চং মাখিয়ে জাওয়াদকে পৃথিবীর শ্রেষ্ঠতর পুরুষ হিসেবে ঘোষণা করেছিলেন বলেই সবাই তৎক্ষণাৎ মেনে নিয়েছিল এই ছেলে ছাড়া তাদের বাড়ির মেয়ে আর কোথাও জীবনসঙ্গী পাবে না, পাবে না, পাবে না। আগাম কোনো সংবাদ নেই, পরিকল্পনা নেই, হুট করে সে সন্ধ্যাতেই আমার আংটি বদল হয়ে গেল। আমি তো বাইরের লোকেদের সামনে কলের পুতুল, তবে জাওয়াদ কিন্তু 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 করল। ভদ্রভাবে খুব দৃঢ় স্বরে বলল, মিস রাইনার সাথে একবার কথা বলে নেওয়া দরকার, ওনারও তো পারমিশনের প্রয়োজন আছে। ওর পরিবার হয়তো বিষয়টা মানতই, বাঁধ সাধল আমার বাড়ির লোকগুলো। ফুফু আম্মা এত তীব্রভাবে বললেন, আরে আংটি বদল হলেই কথাবার্তার সুযোগ করে দেব। জাওয়াদ বেচারা আর বিপরীতে কথা বসাবার সুযোগ পেল না। শুধু মনে হয়েছিল আংটি পরাবার সময় সে বুঝি তাকিয়েছিল আমার দিকে। এক পলক চোখ তুলে তার দৃষ্টিতে একটা বিভ্রান্তি দেখেছিলাম। মনে হচ্ছিল বলছে সরি। খুব ছোট অনুমানের বিষয়, তাই না? অথচ এই অনুমানেই ভুলেছিলাম আমি। এক মুহূর্তে মন ঘুরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, যা হচ্ছে হোক, নতুন শুরুতে অভিযোগ করতে নেই। শুধু খানিক অ্যাডজাস্টমেন্ট বোধহয় দরকার, দুজনে মিলে করে নেব সেটা। আংটিটা আঙ্গুলে পরার পরপরই একটা ম্যাজিকের মতো হয়ে গিয়েছিল যেন। সব ভাবনাই ওই মুহূর্ত থেকে দুজনে চলে আসছিল। অথচ যার নামে জুড়ে যাচ্ছি সাদামাটা দুটো আংটির মাধ্যমে, তাকে আমি ভালো করে চিনিও না। অদ্ভুত, তাই না? খাওয়া দাওয়া হইহুল্লোর পর অবশেষে আমাদের একা কথা বলার জন্য যখন সময় দেওয়া হলো, তখন ওদের চলে যাওয়ারই সময় হয়ে গিয়েছে। তবু এক ফাঁকে আমার ঘরের বারান্দায় দাঁড়িয়ে জাওয়াদ দুটো কথা বলতে চাইল। আমি তো ভয়ে লজ্জায় পাথর। দেয়ালে পিঠ ঠেকিয়ে স্ট্রিট লাইটের হালকা আলোয় পিচ ঢালা রাস্তা মাপছি। আর ওপাশের মানুষটা, সেও রেলিংয়ে হেলান দিয়ে কি বলবে তা গুছিয়ে নিচ্ছে মনে মনে। কথা শুরু করার দায়িত্ব অঘোষিতভাবে তার কিনা, মিস রাইনা। তো তখন ভাবনা চিন্তার ঊর্ধ্বে চলে গিয়েছি। দোকানে একটা বলতার বো বো শব্দ ছাড়া কিচ্ছু নেই।
নীরবতায় কাটলো আমাদের অনেকক্ষণ। তারপর সময় গড়াচ্ছে দেখে অঘোষিত নিয়মটা মেনেই জাওয়াদ মৃদু হেসে একসময় বলল, রায়না, এই যে আজ আপনার সাথে হুট করে এনগেজমেন্টটা হয়ে গেল, এটা আমার লাইফে একটা সেকেন্ড চান্স দেওয়ার স্টেপ। বেশি একটা চিন্তাভাবনার সময় পাইনি যদিও। হোপফুলি উইল মেক ইট হ্যাপেন। সব কথা লাইন ধরে বোঝাতে হয় না, কথার ভাঁজেই ভেতরের অর্থ লুকিয়ে থাকে। আমাকেও বিশেষ বোঝানোর প্রয়োজন পড়ল না ওই মুহূর্তে। চকিতে চোখ ফিরিয়ে যখন তার চোখে চাইলাম, তখন ওই দৃষ্টি জুড়ে অবুঝ কথামালা লুকিয়ে। ঠোঁট দুটো নড়ে উঠল আমার, টের পেলাম, কিন্তু বলার মতো শব্দ ফুটল না। তখনই কি সরে আসা উচিত ছিল? কই, সরতে পারিনি তো। অতীত থাকতেই পারে মানুষের, কিন্তু সে অতীত থেকে কতটা বেরোতে পারলো কিংবা আদতে বেরোতে চাইলো কিনা, এটাই মুখ্য। তখন বুঝিনি এক তোরা কাঁটার বোঝা স্বেচ্ছায় বুকে জড়িয়ে নিয়েছিলাম চটজলদি সিদ্ধান্তে। তারপর ওই কাঁটা কতটা আঘাত দিল, কতটা রক্ত ঝরালো, সেসব তো বলাই বাহুল্য। জাওয়াদের কাছে সেকেন্ড চান্স কাকে বলে আমি জানি না, কিন্তু সেকেন্ড চান্সের নাম করে আমার সামনে যে সত্তাটা ও মেলে দিয়েছিল, তা ছিল ওর রিফাইন করা একটা সত্তা। স্বল্পভাষী, কখনো গম্ভীর, পৃথিবীর কোনো কিছুতেই আগ্রহ নেই, শুধু ঢেউয়ের সাথে চলতে হয় বলে চলে এমন। অথচ ওকে ভালোবাসতে গিয়ে ওর ফেলে আসা পথ মারিয়ে জানতে পেরেছিলাম বছর কয়েক আগেও এই মানুষটা ভিন্ন ছিল। ঝর্ণার পানির মতো উজ্জ্বল আর জীবন শক্তিতে ঠাসা ছিল। যখন যা মন চেয়েছে পড়েছে পড়ুয়া অবস্থায়। ক্লাবিং, পড়াশোনা, প্রেম, ক্রিকেটের প্রতি ভয়াবহ প্যাশনও ছিল একসময়। ন্যাশনাল টিমে খেলতে চেয়েছিল, কিন্তু কি করে যেন ওর সব চাওয়া পাওয়াগুলো পাল্টে গেল একটা মানুষের চলে যাওয়ার সাথে সাথে। শুরুতে আমি অবাক হয়েছিলাম, ভেবেছিলাম একটা মানুষ কিভাবে আর একটা মানুষকে পাল্টে দিতে পারে, কি করে তার অভ্যাস, ভালো লাগা সব ভুলিয়ে দিতে পারে। এও বুঝি সম্ভব? প্রশ্নের উত্তর খোঁজা কঠিন হয়নি। যা যা শুনে অবিশ্বাস্য লাগতো, নিজের জীবনে সেসব উপলব্ধি করার পর অবিশ্বাস্য নামক শব্দ আমার ডিকশনারি থেকে উঠে গেল। বুঝলাম সম্ভব, ভালোবাসায় সবই সম্ভব। আপনারা ভাবছেন জীবনের সিঁড়িতে অতীত নামক ফেলে আসা ধাপেও যা কিছুর সম্মুখীন হয়েছিল তা সব ফিরিয়ে দিয়েছিল আমার বেলা? হুম, তা তো নয়। বরং ওর স্বভাব পাল্টালেও যত্ন করার অভ্যেসটা কি করে যেন তীব্র হয়ে উঠেছিল একলা থেকে। যদিও ঘটা করে কখনো গল্প করেনি, তবুও ওর অতীতের আঘাতগুলো নিয়ে আমি খুব ভয়ে থাকতাম প্রথম দিকে। ভাবতাম দ্বিতীয় শুরু করার কথা বলে যদি ও আমায় কষ্ট দেয়, দুজন দুজনকে চিনে যাওয়ার সময়টাই যদি আমাদের মনের মিল না হয়, তবে প্রায় পাকাপাকি হয়ে যাওয়া বিয়ে তখন কি ভেঙে দিতে হবে? লোকে কি বলবে? আর বাবা মা কি অস্থিরতার কাটত এক একটা দিন। দুশ্চিন্তা, হতাশা আর শত শত প্রশ্নের ভার, উফ। পরে যদিও আমার প্রত্যেকটা দুশ্চিন্তা, প্রত্যেকটা প্রশ্নের ভার ওপাশের মানুষটা দায়িত্ব নিয়েই কমিয়ে দিয়েছিল। শুধু কমিয়ে দিয়েছিল কি, গায়েবই করে দিয়েছিল এক প্রকার। আসলে জাওয়াদ মানুষটা না ভীষণ অদ্ভুত। কিভাবে কিভাবে যেন বলার আগে অনেক কথা বুঝে যেত তখন থেকে, কিন্তু প্রকাশ করতো না, জানতে দিতে চাইতো না ও সব বুঝে ফেলেছে। শুধু ভাবনার ভুল অংশটুকুকে সংশোধন করে দিয়ে মাথায় হাত রেখে মৃদু হেসে জানতে চাইতো, আর সংশয় নেই তো আমাকে নিয়ে? পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করা যায় রাই? আমি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে প্রশ্নটার উত্তর দিতে পারিনি কোনোদিন। শুধু ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে ভেবেছি, কিছু না জেনে, না শুনে সত্যি অন্য কারোর মন পড়া সম্ভব কিভাবে? ওর সাথে আমার বয়সের ফারাক আছে কিছুটা। এঙ্গেজমেন্টের দিন মুগ্ধ হলেও মাঝে মধ্যে প্রশ্ন জাগতো, ভালোবাসার শুরুটা হবে কিভাবে? কে প্রথম কাছে এসে বলবো ভালোবাসি? বোকা বোকা প্রশ্ন, তাই না? এর আগে কেউ ভালোবাসেনি তো, তাই জানতাম না। জানতাম না ঘটা করে সবসময় ভালোবাসা হয় না সবার। কারো কারো একটা অভ্যেসে অভ্যস্ত হয়ে ছোট ছোট কিছু মুহূর্তকে সাক্ষী করে ভালোবাসা হয়ে যায়। জাওয়াদ আমার জীবনের প্রথম পুরুষ। ও আসার আগে শুধু আশেপাশে তাকিয়ে দেখেছি প্রেম কাকে বলে, কত উপায়ে তা প্রকাশ করা যায়। জানি না কেন ওকে নিয়ে স্বপ্ন দেখার আগে কি একটা দ্বিধা আমায় আঁকড়ে ধরতো।
অদৃশ্য রেখা পার করে এগোতে পারতাম না ওর দিকে। ও বুঝতে পেরেছিল আমার দ্বিধাটুকু, মুখে কিচ্ছু বলেনি, নিভৃতে রেখে আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে শুধু অদৃশ্য রেখাটুকুকে। অবাক হতাম, মাঝে মাঝে লজ্জাও লাগতো। অফিসে যাবার পথে যখন হুট করে আমার বাড়ির সামনে বাইক নিয়ে এসে দাঁড়াতো, কল করে বলতো, ভার্সিটি যাবে তো? আমি তোমার বাসার সামনে এসে দাঁড়িয়েছি, তৈরি হয়ে চলে এসো। আমি তো বটে। বাবা মা এত বিস্মিত হয়েছিল ওকে দেখে, কি জোরাজোরি বাড়িতে নিয়ে বসাবে, আপ্যায়ন করবে। মা তো সুযোগে আমাকেও ধমকে দিয়েছিল, কেন অফিসে যাওয়ার পথে তাকে এইভাবে ডিস্টার্ব করতাম। কিন্তু সবাইকে থামিয়ে আলতো হেসে সে এক বাক্যে বলেছিল, সরি আঙ্কেল আন্টি, আপনাদের পারমিশন নেওয়া হয়নি। আমি কি আজ থেকে রায়নাকে ভার্সিটিতে আনা নেওয়ার দায়িত্বটা নিতে পারি প্লিজ? এতদিন হাজার খানেক যে প্রশ্নগুলো আমায় ভীষণভাবে তাড়া করে ফিরছিল, সেগুলো থমকে গিয়েছিল তার এই কথাটাতেই। তারপর তারপর এই তো আমাদের গল্প শুরু হলো, সফরসঙ্গী হতে হতে জীবনসঙ্গীর গল্প। আমার ক্লাসের কোনো রুটিন ছিল না, তবু তার ছোট্ট সঙ্গটার লোভে রোজ 8:30টায় বাইকে চেপে ক্যাম্পাসে উপস্থিত হতাম। জানতামও না পরের সময়টুকু কিভাবে কাটাবো, তবু ভালো লাগতো। সে আবার নামিয়েই ক্ষান্ত হতো না। প্রতিদিন সকালে নাস্তা হতো আমাদের একসাথে, যাকে বলে অল্প স্বল্প চায়ের গল্প। মুখ ফুটে তো মানুষটা কিছু বলতো না তেমন। আমারই মনে হতো বাইরের খাবার ছেড়ে নিজে হাতে কিছু রান্না করে নিয়ে যাই একদিন। সে আমার দিকে এক ধাপ এগিয়ে এলো। আমারও কি উচিত নয় কিছুটা এগিয়ে যাওয়া? রান্নাবান্না যদিও পারতাম না একদমই, তবু আনাড়ি হাতে যা করে নিয়ে যেতাম। সে এত প্রশংসা করতো খেয়ে, ঠোঁট জুড়ে লেপ্টে থাকা তৃপ্তির হাসি দেখেই আনন্দের চোখে জল চলে আসতো আমার। দিন যেতে যেতে উপলব্ধি করলাম, মুখে যতই বলুক, প্রথম প্রেম বিয়োগে পাল্টে গিয়েছে আপাদমস্তক। তবু কিছু অভ্যেস অমলিন হয়ে তার ব্যক্তিত্বের সাথে মিশেছিল ওতপ্রোতভাবে। সে আসলে বুঝতে পারত না, অথচ আমি দেখতাম এই যে এত মাপঝোঁকের জীবন, তার মধ্যেও প্রায়ই কিছু পাগলামি করে বসতো জাওয়াদ। দেখা যেত হুট করে লাঞ্চ ব্রেকে মিছেমিছি বাহানা বানিয়ে চলে আসতো আমার কাছে, বাইকে উঠিয়ে বলতো, আজ আমরা নতুন পথ দেখতে যাব, কেমন? আমি তো নাচুনি বুড়ি, ঢোলের বাড়িতে আপত্তি আছে? পাগলের পাগলামিতে সায় দিয়ে ছুটে যেতাম অজানাকে জানতে। সেদিন তার অফিস আর আমার ক্লাস দুটোই কামাই। হোক না, প্রেমে একটু আধটু দুনিয়াদারি ভুলতে হয়, ওতে ক্ষতি কি? কিন্তু প্রেমটা আসলে তখন কার পক্ষ থেকে ছিল এটা বলা শক্ত। এত এত স্মৃতিকথা, এত এত মুহূর্ত তৈরির পরও ভাবছেন কেন হুট করে এমন কথা বলছি? ছোট্ট সংশয়ের শুরুটা সৃষ্টি করেছিল সেই তো প্রথম। নতুন প্রেমের টুকরো টুকরো স্মৃতি জমিয়ে যখন আমি পরিপূর্ণভাবে তাকে ভালোবেসে ফেলেছি বলে মন প্রাণে স্বীকার করেছি, সেই মুহূর্তে হুট করে একদিন চায়ের আড্ডায় জাওয়াদ আমায় জিজ্ঞেস করে বসলো, রাইনা, এই যে আমরা রোজ নিয়ম করে সময় কাটাচ্ছি, হোয়াটস দ্য নেম অফ আওয়ার টুগেদারনেস? তার প্রশ্নে আমি থমকালাম, চায়ের কাপ হাতে ধরেই তার চোখে চোখ রাখলাম। জানি না কেন ওই সময়টাই তার চোখের ভাষা আমি বুঝতে পারছিলাম না। নিজের মনের ভেতর হুট করে দমকা হাওয়ার রোগ টের পাচ্ছিলাম শুধু। কানের কাছে বাজছিল, আমার কাছে তো এটা ভালোবাসা, আপনার কাছে নয়। অজ্ঞাতে প্রশ্নটা ঠোঁটের আগল ছেড়ে বেরিয়ে গিয়েছিল নিয়ন্ত্রণের বাইরে। ফিসফিসিয়ে মাথায় ঘোরা প্রশ্নটা তার দিকে ছুঁড়ে দিয়েছিলাম হঠাৎ। উত্তরে সেও অনেকক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তারপর বিভ্রান্তির সাথে বলেছিল, আই ডোন্ট নো, আই আই কি যেন একটা বলতে গিয়েও আটকে গিয়েছিল। তারপর আমি কোনো প্রতিক্রিয়া দেখানোর পরিস্থিতিতে ছিলাম না। মনে হয়েছিল এতদিন তাহলে ভুল ছিলাম আমি। যা আশঙ্কা করেছিলাম শুরুতে, সে তার লুপ থেকে বেরোতে পারবে না, সেটাই কি তবে সত্যি? আমি তাহলে ঠকে গিয়েছি জীবনে প্রথমবার, তাও এত বাজেভাবে। পুনরায় একসাথে এতগুলো প্রশ্নের ঝড় আমার মাথাটা সামলাতে পারল না। বোকার মতো তার দিকে তাকিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না আর। আড্ডাও জমল না। চলে আসার মুহূর্তে কোনো কথা হলো না আমাদের।
এমনকি বাড়ি ফিরে সেই রাতেও নয়। পরদিন সকালবেলা নিয়ম করে যখন সে নিতে এলো আমার বাসার সামনে, তখন মনে হলো ভালো যদি নাই বাসতে পারে তাহলে মিছে অভ্যেসে বাঁধা পড়া কেন? প্রয়োজন নেই তো এই টুগেদারনেসের। অভিমানের পাল্লা ভারী হলো। ফোনে বললাম আজ ক্লাস নেই, যাব না। সে বুঝতে পেরেছিল মিথ্যে বলছি। না করার পরও অনেকক্ষণ দাঁড়িয়েছিল গেটের সামনে, আমার জানালায় তাকিয়েছিল। আড়াল থেকে লক্ষ্য করেছিলাম, তবুও সামনে যায়নি। এরপর এমন চিত্র আরও দিন কয়েক চলল। পাছে মা বাবার নজরে পড়ে বিষয়টা খারাপ না হয়ে যায়, তাই ফোনেই তাকে বারণ করে দিলাম আর আসার দরকার নেই। সেদিন সে প্রথম কিছুটা অভিমানী স্বরে বলেছিল, আমাকে পর করে দিচ্ছ? প্রশ্নটা আমায় হাসিয়েছিল। কে জানে, ঠোঁটে লেপ্টে থাকা হাসির সাথে সাথে চোখ ভরা জলও আবিষ্কার করেছিলাম বুঝি। আমি তাকে পর করার কে? সেই বরং আপন ভাবেনি আমায়। ভাবলে এই প্রশ্নটা অন্তত আসতো না, তাই না? এরপর আমাদের কথাবার্তায় কিছুটা অনিয়ম চলে এলো। তবে বাড়ির লোকের প্রশ্নের সম্মুখীন হতে হবে ভেবে মনের বিরুদ্ধে গিয়েও মাঝে মধ্যে যাতায়াত করতাম তার সাথে। আমি যেমন জেদ্দি মেয়ে, তেমনি অভিমানের তেজ তারও কিছুটা আছে কিনা। দুজনের জেদ অভিমানে মাঝখানে চায়ের আড্ডা বন্ধ হয়ে গেল। ভেবেছিলাম যোগাযোগ কমালে টান কমে যাবে, কিন্তু হলো ঠিক উল্টো। সুদিন শেষের এসব টানাপোড়েনে তার প্রতি আমার ভালোবাসার পরিমাপ অপরিমেয় হয়ে গেল। ভেতরে ভেতরে রীতিমতো অবসেসড হয়ে গেলাম তার প্রতি। পুরনো দিনগুলো ফিরিয়ে নেওয়ার কি তাড়না কাজ করত এক এক দিন, কিন্তু আমার জেদ কোনোভাবে হার মানতে চাইতো না আর। ভাবলাম এমনি করে কেটে যাবে দিন, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো এমন পরিকল্পনা করে রাখেননি। তাই আমার ভাবনা মতো তেমন সময় কাটলো না আদতে। উল্টো মান অভিমানের দিনগুলোতে তার বাড়ি থেকে হুট করে খবর এলো পারিবারিক বৈঠক করে বিয়ের তারিখ তারা এগিয়ে নিতে চাই। হঠাৎ ছেলের কি হয়েছে, বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। তাকে থামানো এখন বড্ড দায়। আমার তখন ফাইনাল পরীক্ষা চলছে, মাত্র দুটো শেষ করে বন্ধ পেয়েছি অল্প। অমনি বলা নেই কওয়া নেই ওদের জরুরি তলব। আমি অবাক হলেও বাড়ির লোক তো মহা খুশি। কয়েকদিন ঘোরাফেরা করে ছেলে তাদের মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছে, এ বিষয়টা তাদের কাছে ভারী গর্বের। কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেল। তুমি একদিকে দ্বিধা নিয়ে পড়ে থাকবে, আবার বাড়িতে বলবে বিয়ে করতে চাও। ওটি হবে না চাঁদ। ভালোবাসলে আগে স্বীকার করা চাই, তারপরেই না বিয়ের কথা। চোখ মুখ কুঁচকে তৎক্ষণাৎ মাকে না করে দিলাম। বললাম ছেলে পাগল হলেও আমার কিছুটা সময় চাই। মা বাবা তো ভীষণ অবাক। ফুফু আম্মা শুনে উড়ে এসে আমায় গালাগাল করতে শুরু করলেন। পারলে চাপকে পিঠের চামড়া তোলেন এমন দশা। আমি তবু নিজ সিদ্ধান্তে অটল থেকে বেঁকে রইলাম ওভাবেই। সে বোধহয় শুনছিল সবটা, কিন্তু ওই তার এক অভ্যেস, সাথে সাথে বলল না কিছু, বরং রয়ে সয়ে শেষ পরীক্ষার দিন দুই আগে রাতে ইনিয়ে বিনিয়ে মেসেজ পাঠালো। আমার কেমন যেন একটা তুমি তুমি অসুখ হয়েছে রাইনা। এই অসুখের নামই কি ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। দূরত্ব যার অনুপস্থিতি মনে করিয়ে ভোগাই, তাকে তো ভালোবাসাই বলে, তাই না? অবশেষে আকাঙ্ক্ষিত কথাটা শুনে আমার মনের ভেতর ১০০ রঙের বেলুন উড়ল ঠিক, কিন্তু এত সহজে মেনে যেতে ইচ্ছে হলো না। ইনিয়ে বিনিয়ে কেন? এখন ওসবের সুযোগ নেই। দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। বললে সোজাসাপটা বলবে, নয়তো নয়, ব্যাস। ধারণা করলাম ভেতরে ক্ষেপে টেপে বোম হয়ে আছে। একটু ভয়ও লাগছিল না তা নয়। তার নরম স্বভাব দেখেছি, ক্ষেত্রবিশেষে পাগলামি দেখেছি, আবার ভাগ্য করে অভিমানও দেখা হয়েছে। যা দেখা হয়নি তা হলো রাগ। না জানে এমন গুরুগম্ভীর মানুষ রেগে গেলে কোন মূর্তি ধারণ করে। অটল জেদ ভয়েই এবার টলমল করতে লাগলো। দুটো দিন কাটলো নির্বিঘ্নে। তার তরফ থেকে কোনো কথাবার্তা নেই, না আমায় নিতে আসছে, না সিঙ্গেল কোনো মেসেজ। কালবৈশাখীর আগে যে ঠান্ডা পরিবেশ হয় না, তার আচরণও সেরকম মনে হচ্ছিল। ভেতরে ভেতরে কিছু ঘটানোর পরিকল্পনা করেছে কিনা সেই ভয়ে আমি কাঠ, কিন্তু কি করবে আন্দাজ করতে পারছিলাম না।
অবশ্য আন্দাজ করার মতো কষ্টের সময়ও ব্যয় করতে হলো না। প্রতিক্রিয়া এলো কালবৈশাখীর মতোই, ঝড়ের বেগে। যে দূরত্বের আগুন আমায় স্বল্প দিনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানাতে শুরু করেছিল, একই স্ফুলিঙ্গ তার বুকচাপা বারুদের সংস্পর্শে গিয়ে ওখানেও বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করেছিল জানতাম না। তাই তো শেষ মুহূর্তে আর সামলাতে না পেরে ধিকি ধিকি আগুনের শিখা আমার সামনে উন্মুক্ত করতে সরাসরি ক্যাম্পাসে উপস্থিত হয়ে বলা নেই কওয়া নেই হাত টেনে ধরে কঠিন স্বরে বলল, চলো, তুমি এক্ষুনি আমাকে বিয়ে করবে। আমার সেদিন ভয়াবহ কোর্সের পরীক্ষা। 3 ঘন্টা অ্যাকাউন্টিংয়ের জটিল সূত্র সমাধান করে মাথা জট পাকিয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই তার পাগলাটে আচরণের কারণ মাথায় ঢুকল না। চিরায়ত ড্যাব ড্যাব দৃষ্টি ফিরিয়ে দিয়ে বললাম, কেন? সে বলল, কেন মানে? জানো না কেন? আমার রাতের ঘুম, দিনের শান্তি সব কেড়ে নিয়ে বিয়েতে রাজি না হয়ে প্রেশার হাই করে দিয়ে এখন জিজ্ঞেস করা হচ্ছে কেন? নেহাত ভালোবাসি বলে তাই, নইলে এক্ষুনি আছাড় মেরে তোমায় সোজা করতাম বদমেয়ে। তালগোল পাকানো মাথায় অর্ধেক কথা ঢুকে বাকিটা বেরিয়ে গেলেও তার অভিমানে ফুলে যাওয়া মুখখানি দেখে ভারী হাসি পেল। মুখ নামিয়ে ঠোঁট কামড়ে হেসে পর মুহূর্তেই আমার দ্বিগুণ অভিমানী স্বরে বললাম, কেন রাজি হব? আমি আপনার কে হই? কে হও না, দিচ্ছি তোমার প্রশ্নের উত্তর। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে রীতিমতো শূন্যে তুলে বাইকে বসিয়ে এক টানে উঠল কাজী অফিসের রাস্তায়। পথে আমি চেঁচিয়ে বলার চেষ্টা করলাম, একা একা বিয়ে করে নেব? বাবা মা বাবা মায়ের জন্য অপেক্ষা করার মেয়ে রাখলে তুমি? ওদের পারমিশন ছাড়া তো আমি বিয়ে করব না। চুপ, সবার পারমিশন আছে, নেই শুধু তোমার। বাইক চালাতে চালাতেই ধমকালো সে। আমিও আটসাট বাহ্যিক ঝগড়া করার। তার আগেই ভাগ্যক্রমে কাজী অফিসে চলে এলো। মনটাও তো আমার বড্ড পাজি। এতদিন তককে তককে থাকার পর অবশেষে সুযোগ পেলে সহজে হাতছাড়া করবে। কাজী অফিসে পা রেখে দিব্যি নিমরাজি ভাব দূর হয়ে গেল। একদম অনুগতের মতো প্রেমিকের বগল দাবা হয়ে বিয়ের পিঁড়িতে বসলাম আমি। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় যদিও মনটা খচখচ করছিল, অমনি আমার সব সমস্যার সমাধান জানা প্রেমিক সুন্দর করে পকেট থেকে ফোন বের করে ভিডিও কল করে তার আর আমার পরিবারের সাক্ষী রেখে বিয়ের কাজ সেরে নিল। এবং অবাক হয়ে দেখলাম, এমন ঝটপট বিয়েতে পাগল বাড়ির লোকগুলোর কারোরই কোনো সমস্যা নেই। বরং কাজী সাহেব বিস্ফোরিত চোখে আমাদের ঘটনা দেখে না পারতে যখন বললেন, অদ্ভুত, এমন অদ্ভুত বিয়ে আমি আমার 50 বছরের জীবনে দেখিনি। তখন যাওয়াদের আগের বাবা আর ফুফু আম্মা ফোনের ভেতর থেকে চেঁচিয়ে বলল, আপনার সামনে বসা মেয়েটার মতো হাড়বজ্জাত হবু বউ থাকলে কত অদ্ভুত কিংবুত বিয়ের প্ল্যান যে করতে হয় ছেলেদের কাজী সাহেব। জামাই বেচারার জন্য খারাপই লাগছে। আমাদের রকটেরা মেয়েটাকে সামনে যে ও কিভাবে সামলাবে? মেয়ের বাড়ির লোক জামাইয়ের পক্ষ হয়ে কথা বলছে, এই চিত্র নতুন নয়। তবু কাজী সাহেব সরাসরি বুঝি দেখেননি এভাবে। ফোনের স্ক্রিনে তাকিয়ে শুকনো বিষম খেলেন। তারপরে বলা নেই কওয়া নেই অনবরত হিঁচকি। বেচারার বেহাল দশা দেখে ভারী মায়া হলো আমার। ব্যাগ হাতড়ে পানির বোতল খুঁজে এগিয়ে দেব অমনি ফুপু আম্মা ভিডিও করে আবার চেঁচালেন, দেখেছেন কাজী সাহেব, এই তেরা মেয়েটা যেখানেই যাবে সেখানেই বিষমের ছড়াছড়ি। উফ, আপনি বর বউ দুটোকে বিদায় করুন তো ওখান থেকে। আপনিও বাঁচুন, আমরাও একটু স্বস্তির নিঃশ্বাস নেই। উনার বলবার ধরন এত ভয়াবহ ছিল, এক ধমকে কাজীর হিঁচকি বন্ধ। হুড়মুড়িয়ে চেয়ার ঠেলে উঠে উনি অনুনয় সুরে আমাদের বললেন, আম্মাজান, নতুন জীবনের জন্য শুভকামনা। আপনারা এখন আসুন। কাগজপত্র যা নিতে হবে তা 2 দিনে তৈরি করে রাখবো, এক ফাঁকে এসে নিয়ে যাবেন, কেমন? কিন্তু পানিটা? ফোন কেটে কষ্ট করে খুঁজে বের করা পানির বোতল ওনার দিকে এগিয়ে দিলাম আমি। জবাবে কাজী সাহেব হাত নেড়ে কি বলতে চাইলেন না বুঝতে পারলেও আমার ভাজা মাছটি উল্টে না খেতে জানা বর ফাঁক তালে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, এত কষ্ট করে যে পানির বোতল বের করেছ কাজী সাহেবকে দেবে বলে, ওটা না নিজের কাছে বরং রেখে দাও সোনা, সামনে জিরিয়ে নিতে কাজে দেবে।
তোমার শাস্তি এখনো তোলা আছে, ভুলো না। শৈশাবুত হতেই কথার ভাঁজ কোন দিকে গড়াচ্ছে বুঝতে বিন্দুমাত্র দেরি হলো না আমার। চোখ বড় বড় করে ওর দিকে ফিরে তাকাতে তাকাতে টের পেলাম লজ্জায় গাল আমার আর কান দুটো দিয়ে গরম ভাব বেরোতে শুরু করেছে। এই মুখবন্ধ গম্ভীর ছেলের মুখ খুলে গেলে এত ভয়াবহ কথা যে এ বলতে পারে, আগে কি জানতাম? অথচ দেখো কি চমৎকার ভাবে সব বদমাইশি লুকিয়ে রেখে মুখে বলে, আমি পাল্টে গেছি, একদম পাল্টে গেছি। পাল্টানো বুঝি এত সহজ? যার রক্তে ঘোরে দুষ্টুমির রোগ, সে বলবার মতো ফট করে পাল্টে যাবে কেন? সামনের দিনগুলো কল্পনা করে ছোট্ট শ্বাস ফেললেও পরক্ষণে যাওয়াদের তৃপ্ত মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার মনের ভেতরটাই বর্ণিল আনন্দের স্নিগ্ধ হাওয়ার ঝাপটা লাগলো। আংটি বদলের দিন থেকে এই বিয়ে অবধি আসা মানুষটার অবয়বে কি বিশাল ফারাক! তার চোখে মুখে লেপ্টে থাকা আজকের স্বস্তিটুকু বলে দেয় ওই লুপটা থেকে সে বের হতে পেরেছে অবশেষে, যেটা এতদিন তাকে ভেতরে ভেতরে খেয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছিল। একরাশ আলোর পৃথিবী থেকে ছিনিয়ে ঠেলে দিয়েছিল আপাদমস্তক অন্ধকারের জগতে। আমাদের দেখা না হলে এই অন্ধকার হয়তোবা তাকে গ্রাস করে ফেলতো তারই অগোচরে। সে বুঝতেও পারত না, শুধু হারিয়ে যেত সকলের আড়ালে। ইস, ভাবতে গিয়েও আশঙ্কায় বুক কেঁপে উঠে চোখের কার্নিশ জল ভরে গেল আমার। ভাগ্যিস ভিন্ন পথের দিশা থেকে কালচক্রে সেদিন দেখা হয়েছিল আমাদের, নইলে এত চমৎকার একটা ভালোবাসার অনুভূতি পেতাম কোথায় আমি? বরভাগ্যে অন্য কেউ হলে নিশ্চয়ই জাওয়াদের মতো সে হতো না, হতো না এমন দ্বিধায় মোড়ানো এলেবেলে ভালোবাসার গল্পের সূচনা। অনিঃশেষ শুকরিয়া আমার সৃষ্টিকর্তার প্রতি। শেষ প্রান্তে পৌঁছানো মানুষটার জীবনে দেরিতে হলেও আমায় পাঠিয়েছেন তিনি। মাকড়সার জালের মতো কিছু দুর্বোধ্য জাল কাটিয়ে অপরিমেয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার শক্তি দিয়েছেন। হয়তো বানাতে পেরেছি তাকে আমার সহচর, যেমনটা শুরু থেকে চেয়ে এসেছিলাম। এরপর জীবনের থেকে আর নতুন করে চাওয়ার কিছু নেই। শুধু সময় ঘড়ির শেষ সেকেন্ড পর্যন্ত মানুষটার মুখে লেপ্টে থাকুক চিরস্বস্তির হাসি। আমিও অনিমেষ তার দিকে তাকিয়ে কাটিয়ে দিই আমার গোটা জীবন। এতেই আমার সুখ, এতেই পরম প্রাপ্তি। বন্ধুরা, আজকের গল্পের নাম দ্বিতীয় পক্ষের চাঁদ। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।